মে 1993 থেকে 2রা আগস্ট 1993 পর্যন্ত 12,300 টাকার উপর বার্ষিক 12% হারে সরল সুদ হলো। তোমাকে সরল সুদ বের করতে বলেছে 22শে মে থেকে 2রা আগস্ট অবধি। আগে ডেটটা বের করো। আর একটা জিনিস এখানে লিখে দিয়েছে, সেটা হচ্ছে উভয় দিন অন্তর্ভুক্ত। মানে কি, আমরা সাধারণত আগের কোশ্চেনগুলোতে দেখেছি যে একদিন পর থেকে কাউন্ট হয়। এখানে যদি উভয় দিন অন্তর্ভুক্ত কথাটা না লেখা থাকতো তাহলে আমরা 23শে মে থেকে কাউন্ট করতাম দিন সংখ্যা। কিন্তু যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে দুটো দিনই কাউন্ট করতে হবে, তাহলে 22শে মেটাও কিন্তু কাউন্ট করতে হবে। এর মানে এই, ঠিক আছে, 22শে মেটাও কিন্তু কাউন্ট করতে হবে, ঠিক আছে। যদি কেউ ভাই নতুন হয়ে থাকো, সে আজকে ক্লাস না করে ক্লাস 1, 2 করে তারপরে পরপর করবে, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে মে থেকে যদি আমরা দেখি, দেখো 22শে মে এটা হচ্ছে আমাদের মে, তারপরে জুন, আগস্ট অবধি নাকি? ওকে, চলো মে জুন জুলাই আগস্ট, ঠিক আছে, মে জুন জুলাই আগস্ট। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আগের ক্লাসে শিখিয়েছি, উঁচু জায়গা থাকলে 31শে হয়। তো তোমার মে মাসে 31 দিন, এবার 22 তারিখ থেকে 31 দিন। এবার যেহেতু অঙ্কে বলে দিয়েছে 22শে মেটা কেউ নাও, তাহলে 22 থেকে দেখো 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 9 দিন হচ্ছে। কিন্তু আমাকে নিতে হবে 10 দিন, কারণ 22শে মেটাকেও সঙ্গে নিতে হবে। 22শে মে থেকে 31 তারিখ অবধি 9 দিন হয়, কিন্তু 22শে মেটাকেও যদি তুমি সঙ্গে নাও তাহলে তোমার কদিন হচ্ছে? টোটাল 10 দিন হচ্ছে, মে মাসে 10 দিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে আমাদের 31শে হচ্ছে, তাহলে জুন, জুন আমাদের কি হবে? জুন হবে আমাদের 30, জুলাই 31, আর আগস্টে 2 তারিখ। এই হচ্ছে টোটাল ডেট। তাহলে টোটাল ডে আমার কত হচ্ছে দেখো, 2 আর 1 3, এখানে 3 হয়ে যাচ্ছে, এখানে আমাদের 3 আর 3 6 1 7, 73 দিন, 73 দিন, ঠিক আছে। 43 ডেজ, ঠিক আছে, 43 ডেজ, ঠিক আছে। তো 43 ডেজ যদি হয়, আমরা জানি 73 দিন মানে হচ্ছে 1/5, মানে 73/365 মানে হচ্ছে 1/5 বছর। আগের ক্লাসে আমরা শিখেছি। ব্যাস, এবার অঙ্ক করা খুব সোজা। 1/5 বছর চলে এসছে মানে অঙ্ক আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমাদের উত্তরে কি চেয়েছে? উত্তরে বলেছে 12,300 টাকা পি আর। আর তোমার কত কত পার্সেন্ট হারে? 12% হারে। টাইম হচ্ছে 1/5/100, PRT/100। ফর্মুলা অনুযায়ী ফেলে দাও, সিম্পল, ঠিক আছে। তো যদি আমরা কাটাকুটি করি, দুটো শূন্য এখানে আমাদের কেটেই গেল, ঠিক আছে। আর আমাদের এখানে দেখো কাটাকুটি আর যাচ্ছে না। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, 3/36 3 বারং 36 হাতে রইল 3, 12 দুগুণে 24, আর 3 27 7, হাতে রইল 2, 12 একে 12, আর 2 এ 14, 1476/5, ঠিক আছে। কোথাও কোনো ভুল হলে আমাকে একটু জানাবে। এখানে অ্যান্সার তোমাদের আসছে হচ্ছে, বলছেন নাকি ভিডিও আটকে যাচ্ছে, কৌশিক চেক করো তো। আচ্ছা, আজকে কি তোমাদের এর মধ্যে রিসেন্ট তোমাদের অনেকের ফিজিক্যাল টিজিক্যাল কি ছিল? হ্যাঁ, লিখেছো রাও স্যার আমি রান পাস করেছি, ভেরি 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 গুড, চলো ভেরি গুড। ফাইনাল সিলেকশন পেয়ে জানাবে, আমার তরফ থেকে গিফট থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাগই করতে হবে। 295.2 আসছে ক্যালকুলেশন করে, তোমরা বলছো 295.2 আসছে। এবার 295.2 কার কাছাকাছি? তোমার হচ্ছে অপশানে, অর্থাৎ 300-র কাছাকাছি। কারণ দেখি এখানে বলেই দিয়েছে সরস্বত টাকায় 10 স্থান পর্যন্ত পূর্ণ সংখ্যায়, মানে 295 নিয়ারেস্ট কোনটা আছে? 300, ঠিক আছে। 295 350 নেবে না। 295 এর কাছাকাছি কোন অপশন আসছে? 300 আসছে না, 295.2, ঠিক আছে। তো 295 কার কাছাকাছি? 300-র কাছাকাছি, তাই 300 হবে অ্যান্সার, ঠিক আছে, 350 নয়, 300 হবে অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোশ্চেন আমরা করব। একটা কোশ্চেন তোমাদের সিজিএল আসা কোশ্চেন আমি দিয়েছিলাম, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেও ছিলাম যে এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখবে তোমাদের 2000 যেহেতু 12 সাল আছে, আমরা জানি যে লিপি ইয়ার 2012 একটা লিপি ইয়ার, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বছর সংখ্যাতে 366তে হয়। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বছরটাকে 365 নিয়ে ক্যালকুলেশন করবে, যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, ঠিক আছে। বলো কি অ্যান্সার এসেছে? 80,730 তোমরা বলছো কেউ কেউ। আর কারোর কিছু অ্যান্সার? প্রত্যেকেরই কি অপশানে এসছে? প্রত্যেকে অপশান এই বলছো যে স্যার 80,730 অ্যান্সার এসেছে। আমি তোমাদেরকে পুরো ক্লু দিয়ে দিয়েছিলাম অঙ্ক কিভাবে করবে। অর্চনা 24শে জানুয়ারি 2012 তারিখে একটি ব্যাংক থেকে 8.3/4% বার্ষিক সরল সুদের হারে এত টাকা ঋণ নিয়েছেন। 18ই জুন 2012 তারিখে তা পরিশোধ করেছেন। আচ্ছা, তাহলে 24শে জানুয়ারি থেকে 18ই জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে। তো দেখো আমাদের 24শে জানুয়ারি, জানুয়ারি আমাদের 31শে হয়, তাহলে 24-এর পরে 25, 26, 27, 28, 29, 30, 31, জানুয়ারিতে তুমি পাচ্ছ 7 দিন, ঠিক আছে। যেহেতু লিপি ইয়ার,
যেহেতু 2012 লিপিয়ার, লিপিয়ার সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31-এ, এপ্রিল 30-এ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। এবার জুন মাসে কত দিন? জুন মাসের হচ্ছে আমাদের 18ই জুন, মানে 18 দিন। বোঝা গেল? টোটাল তাহলে কতদিন আসছে তুমি সবাইকে যদি যোগ করে দাও, আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি টোটাল কতদিন এসেছিল যোগ করে। টোটাল কতদিন বলছো বলো এসেছিল, বলো যোগ করে কতদিন এসছে? 18 কে 9 আর একে 10, 19, 19 আর সাথে হয়ে যাচ্ছে আমাদের 26, ঠিক আছে? 26-এর 6 হাতে রইলো 2, তোমরা বলছো 146, চলো আমি লিখে দিলাম 146 ডে, ঠিক আছে? 146 মানে এটাকে যদি ক্যালকুলেশন করি 146 বাই 365 লিখে রাখো, এত বছর। অ্যাকচুয়ালি 146 বাই 366 হওয়ার কথা, কিন্তু 366 নিলে এটা হবে আমরা না কাটাকুটি করতে পারবো না। 146 বাই 365 হলে সুবিধাটা কি? এটাকেও 73 দিয়ে কাটাকুটি করা যায়, এটাকেও 73 দিয়ে কাটাকুটি করা যায়। 73 দুগুণে 146, 73 পাঁচে 365। কাটাকুটি এই ধরনের অঙ্কে কাটাকুটি সুবিধার জন্য আমরা 365 ধরে করব, ঠিক আছে? 366 না নিয়ে আমরা সবসময় এই ধরনের অঙ্ক আসলে আমরা 365ই নেব, ঠিক আছে? যত লিপিয়ার হোক বা না হোক নিচে 365 নেবে। তার ফলে কি হবে, অঙ্ক তোমার অ্যান্সার মেলাতে সুবিধা হবে এবং তুমি বুঝে যাবে শিওর যে কোনটা অ্যান্সার, ঠিক আছে? তো চলো এবার দেখো অঙ্কে বলে দিয়েছে কত, কি বলে দিয়েছে, তোমার দেখো সরল সুদে 78,000 টাকা ঋণ নেওয়া হয়েছিল। তাহলে 78,000 টাকা, এটা আমাদের পি। আর কত পার্সেন্ট? আর হচ্ছে আমাদের 8×3/4, মানে 4×8 32 আর 3 35/4%। টি হচ্ছে আমাদের 146/365। আর ফর্মুলা একটা 100 আমাদের লাগে, এখানে চাপিয়ে দাও, ঠিক আছে? PRT/100 ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, তোমাদের সুদ বেরিয়ে যাবে। হ্যাঁ, দুটো শূন্য আমরা এখান থেকে কেটে দিতে পারি, ঠিক আছে? সুবিধাটা যেটা হচ্ছে 73 দুগুণে 146, 73 পাঁচে 365। এটা যদি আমরা 366 নিতাম তাহলে কাটাকুটিটা করতে পারতাম না, ক্যালকুলেশন কঠিন হতো, অনেক খাটনি বেড়ে যেত। তাই সবসময় 365 নিয়েই করবে। হ্যাঁ, 5 7 35 কেটে দাও, ঠিক আছে? 2 দুগুণে এখানে 4 কেটে দাও, 2 দিয়ে যদি তুমি কাটো, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 390, ঠিক আছে? এই হচ্ছে আমাদের গল্প। তাহলে কত আসছে যদি আমরা গুণ করি? 7 0 0, 7 নং 63, 3 হাতে রইল 6, 3 সাথে 21 আর 6 হচ্ছে 27। স্যার 2730 কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে না। উত্তরে তোমাকে সুদ চাইনি। যদি অঙ্কে সুদ চাইতো তাহলে 2730ই অ্যান্সার হতো। উত্তরে তোমার সুদ চাইনি, উত্তরে চেয়েছে অর্চনা কত টাকা দিয়েছিলেন তা নির্ণয় করো। অর্থাৎ অর্চনা কত টাকা টোটাল ধার শোধ করেছে। 78,000 টাকা অর্চনা ঋণ নিয়ে শোধ করেছে কত টাকা। তাহলে শোধ মানে কি? সে সুদ আসলে শোধ করবে, পরিশোধ করেছিলেন, এই যে পরিশোধ করেছেন কত টাকা, ঠিক আছে? অর্চনা কত টাকা দিয়েছিলেন, পরিশোধ করেছিলেন কত। অর্চনা ধার নিয়েছিলেন, মানে অ্যামাউন্ট বের করতে বলেছে অঙ্কে। অর্চনা ধার নিয়েছিল আমাদের কত? ধার নিয়েছিল আমাদের হচ্ছে 78,000 টাকা, তার সঙ্গে 2730 টাকা ওর সুদ হয়েছে, 2730 টাকা ওর সুদ হয়েছে। টোটাল অ্যামাউন্ট ও পে করবে কত? 80730। একদম ভেরি গুড, যারা যারা অপশন এ রাইট অ্যান্সার দিয়েছো, বহুত খুব, অপশন এই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই কোশ্চেনটা মানে এই তোমার লিপিয়ার দিয়ে তুলনামূলক কম দেয়, কিন্তু আপকামিং এক্সামগুলোতে আসার সম্ভাবনা খুব বেশি। সেই জায়গা থেকে যদি আমার লিপিয়ার দিয়ে দেয় তাহলে আমরা কি করব, আমরা মেন জিনিস এটা মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। লিপিয়ারের অঙ্ক দিলে ইচ্ছা করে ফেব্রুয়ারির মাসটা দিয়ে রাখবে, কারণ ওইটাই ছেলেপিলে গুলিয়ে ফেলে। 28 নেবো না 29 নেবো। লিপিয়ার হলে তোমাকে ফেব্রুয়ারি 29 নিতে হবে, আর নন লিপিয়ার হলে 28 নিতে হবে। আর এবার চলে আসছে আমাকে বছরে বের করার জন্য, আমি 365 দিন নিয়েই ক্যালকুলেশন করব, আমার সুবিধা হবে, ঠিক আছে? দেখো নিকটতম পূর্ণ সংখ্যার আনুমানিক 366 নিলে আমাদের এই যে 80,730 পয়েন্ট সামথিং আসতো, এবং তখন আমরা 80,730 অ্যান্সার দিতাম। তো আমরা অত ঝামেলায় না গিয়ে আমরা 365 নিয়ে নিয়েছি, এমনি আমাদের অ্যান্সার মিলে গেছে, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাব। খুব সোজা একটা কোশ্চেন, তাড়াতাড়ি করে ফেলো, চেষ্টা করলেই পারবে, কিচ্ছু নেই। দেখো 31 নাম্বার কোশ্চেন কি বলছে। ট্যাগের দিকে তাকাবে না, যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরপর ক্লাসে যে কটা কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি, যে টাইপগুলো করাচ্ছি একদম বেসিক টাইপ, এগুলো সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ট্যাগ গুরুত্বপূর্ণ না, এখানে হচ্ছে টাইপটা গুরুত্বপূর্ণ, কনসেপ্ট গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে আমি যা টাইপ শেখাচ্ছি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেখানে এখানে পাটিগণিত আছে, যেখানে যেখানে সরল সুদ কষা রয়েছে, সব জায়গায় আসার মধ্যে, সেটা রেলের যে কোনো পরীক্ষা হোক, এসএসসির যে কোনো পরীক্ষা হোক, পুলিশের যে কোনো পরীক্ষা হোক, আমাদের রাজ্যের অন্যান্য পরীক্ষা হোক, বা আদার্স যে কোনো এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামে যেখানে পাটিগণিত আছে সেখানে এই ক্লাসের সমস্ত কোশ্চেন, সমস্ত টাইপ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাইপ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো 31 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে। একজন ব্যক্তি একটি তহবিলে সরল সুদে 10,000 টাকা জমা করেছেন। এখনো সরল সুদের হাই লেভেল কোশ্চেন বা ঝামেলা মানে একটু পেঁচানো কোশ্চেন কিছু আসেই নি, এখন সব বেসিক লেভেল চলছে, এই বেসিকই চলছে এখনো, ঠিক আছে? এগুলো সব বেসিক।
বলছে একজন ব্যক্তি একটি তহবিলে সরল সুদে 10,000 টাকা জমা করেছেন। তহবিলের সুদের হার প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায়। যদি জমা দেওয়ার সময় সুদের হার 8% হয়, তাহলে 5 বছর পর তার অর্জিত সুদ কত হবে? কোনো ব্যাপারই না, 5 বছর ধরে 10,000 টাকা তুমি জমা রেখেছো। কন্ডিশনটা কি? যে প্রথম বছর 8% হারে তুমি সুদটা শুরু করেছো, প্রতি বছরই সুদ 4% হারে বাড়বে। তাহলে প্রথম বছর যখন তুমি শুরু করছো, তখন তোমার পার্সেন্টেজটা 8%, তার পরের বছরে 4% বেড়ে এই সুদের পার্সেন্ট কত হয়ে যাবে? 12%, বলে দিয়েছে কোশ্চেনে। তারপরে 12 আর 4 16% হয়ে যাবে, তারপরে 16 আর 4 20% হয়ে যাবে। এবার 5 বছর যাবে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তারপরে 24% হয়ে যাবে। এই অঙ্ক আর কিছুই নেই, কোনো ঝামেলার হাতি ঘোড়া তো এখানে কিছু নেই না। হ্যাঁ, যদি জমা দেওয়ার সময় সুদের হার 8% থাকে, প্রথম বছর 8%, দ্বিতীয় বছর আরো 4% বাড়বে, সুদের হার হয়ে যাবে 12%, তৃতীয় বছর আরো 4 বাড়বে, 12 আর 4 16 হবে, চতুর্থ বছর 16 আর 4 20 হবে, পঞ্চম বছর 20 আর 4 24 বছর হবে, এই 24% হবে সুদের হার। এইটা কোশ্চেনে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল তোমার সুদের হার কত হচ্ছে ভাই? দেখো 20, এখানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 24 আর একটা 32, বা এইভাবে নাও, দেখো 20 হয়ে গেল আমাদের। ঠিক আছে, 12 আর একটা 20, 20 20 40, 40 আর এদিকে দেখো 24 আর 16 40, টোটাল 80%। 5 বছরের টোটাল সুদ কত হচ্ছে? 80%। 5 বছরের টোটাল সুদের পার্সেন্টেজ কত আসছে? 80%, যদি সবাইকে যোগ করো। এবার তোমার এই 80%-এর মানই তো চেয়েছে না, 10,000 টাকার উপর। এই 10,000 টাকার উপর পি আর, আর বলতে তুমি 80% নাও। হ্যাঁ, পি আর 80%, উত্তরে কি চেয়েছে? সিম্পল সুদ চেয়েছে। আচ্ছা, যেহেতু সুদ, তাহলে টোটাল কত পার্সেন্ট হয়ে যাচ্ছে আমাদের? 80%। হ্যাঁ ঠিক আছে, এত পার্সেন্ট নিয়ে আমাদের সুদ হবে। 5 বছর টোটাল সুদ 80% সুদ হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে 5 দিয়ে কিন্তু আর গুণ হবে না, কারণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, 5 বছর যোগ করে তো 80% এসছে। আবার ভুল করে 5 দিয়ে গুণ করে দিও না। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, 8-এর পর 3টে শূন্য, অঙ্কে কিছুই ছিল না। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, 8,000 টাকা। অপশন ডি রাইট অ্যান্সার। খুবই সোজা কোশ্চেন, কিন্তু এই 5টা বছর যোগ করে দেখো, প্রতি বছর 8% হলে 5 8 40% হতো, কিন্তু এক এক বছর এক এক রকম পার্সেন্ট, তো 5 বছরকে যোগ করতে হবে, এই তো অঙ্ক, কিছুই নেই। ঠিক আছে, চলো, অপশন ডি তোমরা প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, 5x1/2 বছর, এটা এমটিএস আসা কোশ্চেন। 5x1/2 বছরের বার্ষিক 8% সরল সুদের হারে একটি নির্দিষ্ট অর্থের সুদাসল 12,096, একই অর্থের উপর 8 বছরের বার্ষিক 10% হারে সরল সুদ কত? খুব সোজা কোশ্চেন, আমি একটু টাইম দিচ্ছি, তাড়াতাড়ি করে আমাকে বলো। আজকে ক্লাসেও মোটামুটি বেসিক লেভেলের কোশ্চেন আমাদের চলছে, চলো করো। তোমাদের ভিত খুব ভালো মতো তৈরি হয়ে যাচ্ছে। জানি, অলরেডি 3টে চলে এসেছে, আজকে দিয়ে আসলাম, সকালে নিলাম। অপশন ডি তোমরা দিচ্ছ বেশিরভাগ ছাত্রছাত্রী। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। 99% ছাত্রছাত্রী বা তারও বেশি ছাত্রছাত্রী অপশন ডি দিচ্ছ। এক দুজন কিন্তু অন্য উত্তর দিয়েছো, এক দুজন, বেছে বেছে গোনা এক দুজন। কি বলেছে? সিম্পল ভাই, এত সহজ কোশ্চেন যদি ভুল করে থাকো তাহলে সেটা তোমার জন্য খুব খারাপ। ঠিক আছে, আমার সব শেখানো হয়ে গেছে, আমি তোমাকে শুধু প্র্যাকটিস করাচ্ছি, যাতে সব রকম ভাবে তোমার ব্রেনে যত রকম টাইপ হতে পারে, যত রকম ভ্যারাইটি হতে পারে, তোমার চোখের সামনে একবার কড়া জিনিস হোক। আমি চাইছি পরীক্ষার হলে আসলে একদম ইমিডিয়েট যাতে ব্রেন কাজ করে, ভাবতে যাতে না হয়। 5x1/2 বছরের বার্ষিক 8% সরল সুদের হারে একটি নির্দিষ্ট অর্থের উপর সুদ আসল, সুদ আসল 12,096 টাকা। এই যে 12096, এটা কি সুদ আসল? সুদ আসল, সুদ আসল মানে কি? যদি সুদ সুদ আগে সুদ দেখো কত পার্সেন্ট হচ্ছে। 5x1/2, 5×10, আর একে 11/2 এর সঙ্গে 8 গুণ করলে 4×2=8, মানে হচ্ছে 44% তোমার সুদ। ঠিক আছে, 44% সুদ। যেহেতু সুদ আসল বলেছে, মানে এটা তার মানে 144% এর মান। প্রথম ক্লাসে জিনিসটা আমি শিখেছি, এটা তার মানে আমার 144% এর মান। সুদ আসল কথার অর্থই হচ্ছে সুদ প্লাস 100 পার্সেন্টেজে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সুদ কত? 5.5 বছরের সঙ্গে 8% গুণ করলে হচ্ছে 44% আসছে। 44% সুদ, তাহলে সুদ আসল কত? 100 প্লাস 44, 144%। ওরা কোশ্চেনে 12,096 টাকা সুদ আসল বলেছে, মানে 144% এর মানে হচ্ছে 12096। এবার উত্তরে কি চেয়েছে? একই অর্থের উপর 8 বছরে বার্ষিক 10% হারে সরল সুদ কত? তাহলে 8 বছরে 10% হারে টোটাল কত পার্সেন্ট সুদ হচ্ছে? মানে তোমার 80% এর মান চেয়েছে। সিম্পল, অঙ্ক এখানেই শেষ। এইটুকু করেই অ্যান্সার আনা সম্ভব। আর যে বুঝবে না, তার দুটো ধাপে সে কত না কিছু করবে, দুবার ধরবে, আইজিক্যাল PRT/100 ইউজ করবে, সেখান থেকে এই বের করবে, সেই বের করবে, আবার এক ধাপে করবে, অনেক টাইম লাগাবে। কিন্তু যে বুদ্ধিমান হবে, যে পার্সেন্টেজের কনসেপ্টে ইউজ করবে, সে এইটুকুর মধ্যে অ্যান্সার আনতে পারবে, এবং ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর। পার্সেন্টেজ আমাদের কেটে গেল, 12 দিয়ে তুমি কাটতে পারো, 12 12 144,
12 দিয়ে কাটলে 12 একে 12, শূন্য, পরপর দুটো সংখ্যা নিচে তাই আবার শূন্য, 8 12 96। 12 দিয়ে যদি আমরা আবার কাটি 9 12 বেশি হয়ে যাচ্ছে, 108 নেব না আমরা, 8 12 96 নেব, 48 4 12 48, মানে তোমার আসছে 84 গুণ 80। যদি আমরা গুণ করি 4 8 32 2 হাতে রইল 3, 8 8 64 আর 3 67, 6720। বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা অপশন ডি দিয়েছিলে এবং বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা একদম সঠিক উত্তর করেছিলে। এই কোশ্চেনটা সেই ভুল করেছো যে আগের ক্লাস ভালো করে করনি বা হুড়োতাড়া করেছো, কারণ অলরেডি শেখানো জিনিস। রিমোটটা তো যদি কেউ নতুন হয়ে থাকো, সে লাইভে প্রশ্ন না করে একটা কাজ করো, সে ব্যাচটাকে শুরু করো একদম প্রথম থেকে, দেখো কিভাবে কি সাজানো, নিজে একটু টাইম দাও, নিজেই বুঝতে পারবে কোথা থেকে কি শুরু করা উচিত, কিভাবে করা উচিত, সবটাই বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। সরল সুদ কষা দিয়ে শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সরল সুদ কষা দিয়ে শুরু করতে গেলে তার আগে ক্লাস নাম্বার 1 দেখতে হবে, ক্লাস নাম্বার 3 তে কেউ আসবে না, ঠিক আছে? আর আরো ভালো করে শিখতে গেলে যেভাবে পরপর আমি করাচ্ছি সেইভাবে করলে বেশি ভালো। আগে পার্সেন্টেজ করে নাও, পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট করে তারপর যদি তুমি সরল সুদ কষায় আসো, তোমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে। সহজ কোশ্চেন। নির্দিষ্ট অর্থের উপর প্রাপ্ত সরল সুদ হলো সেই অর্থের 81/100 অংশ বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান। মানে বছরের সংখ্যা যা বার্ষিক সুদের হার, মানে বছরের পরিমাণ যা, বছর যদি 5 বছর হয় সুদের পরিমাণও 5%, বছর যদি 3 বছর হয় সুদের পরিমাণও 3%, এমন বার্ষিক সুদের হার কত? প্রথম কথা, তোমরা এই জায়গাটাতে গুলিয়ে যায় তোমাদের ভগ্নাংশ থাকলে, ঠিক আছে? দেখো, নির্দিষ্ট অর্থের উপর প্রাপ্ত সরল সুদ হলো সেই অর্থের 81/100 অংশ। তো দেখো, দুটো জিনিস বলবো, আগে প্রথমে অঙ্ক অনুযায়ী বলছি, তারপর দেখে শর্টেও বুঝতে পারবে যে 81 কে কি ধরবো, 100 কে কি ধরবো। দেখো, সরল সুদ হলো সেই অর্থের 81/100 অংশ। সুদ আসলের 81/100 অংশ, যার সঙ্গে এর লেখা থাকবে তার সঙ্গে গুণ। বলছে সুদ, ঠিক আছে, সেই অর্থের মানে প্রিন্সিপালের, আসলের, কার? আসলের 81/100 অংশ, এর মানে গুণ। তাহলে এখান থেকে তুমি আরামসে বুঝতে পারছো যে আই বাই পি, এই পিটাকে যদি নিচে আনো, এদিকে 81/100 যেমন আছে তেমন থাকলো। এর মানে হচ্ছে স্যার, এই যে 81/100 এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসল হচ্ছে 100 টাকা ধরবো আর সুদকে আমি 81 টাকা ধরবো। বোঝাতে আমি পারলাম? বলবে হ্যাঁ স্যার বোঝাতে পারলেন, কারণ কোশ্চেন অনুযায়ী বলে দিয়েছে যে সুদ আসলের 81/100, তাহলে পিটার কোনাকুনি নিচে চলে আসবে, 81/100 যেমন আছে থাকবে। এর মানে হচ্ছে সুদ হচ্ছে 81 টাকা আর আসল হচ্ছে 100 টাকা, ধরে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, এছাড়া দেখা মাত্র বলা সম্ভব এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, এইভাবে ভগ্নাংশ যদি দেয়, নিচেরটাকে কি ধরবো উপরেরটাকে কি ধরবো। এখানে দেখো লেখা আছে 81/100, তো তুমি দেখা মাত্র বলতে পারবে কিভাবে, কোশ্চেন পড়লেই বুঝতে পারবে কিভাবে। দেখো, কোশ্চেনে বলা থাকছে যে সরল সুদ হলো সেই অর্থের 81/100 অংশ, কার? সেই অর্থের, কার? অর্থের মানে প্রিন্সিপালের, তার মানে যার সঙ্গে এর কথা লেখা আছে সেটা হচ্ছে নিচেরটা, প্রিন্সিপালের মানে প্রিন্সিপাল নিচে, কে? সুদ, সুদ মানে উপরেরটা সুদ, মনে থাকবে। যার সঙ্গে এর লেখা থাকবে প্রিন্সিপালের মানে আসলের, তার মানে নিচেরটা হচ্ছে আসল, উপরেরটা হচ্ছে আরেকটা জিনিস সুদ। সুদ আসলের এত অংশ, কার? আসলের। যার সঙ্গে এর থাকে সেটা হচ্ছে নিচের ভ্যালুটা, ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে ওপরের ভ্যালুটা। তো তুমি এখান থেকেও দেখে বুঝতে পারবে যে তোমার আসল হচ্ছে 100 আর সুদ হচ্ছে 81, ঠিক আছে। এছাড়া এইভাবেও তুমি বুঝতে পারো। এবার চলো অঙ্কে ফিরে আসি। অঙ্কে কি বলছে? সিম্পল কিছুই না। এবার অঙ্কে আরেকটা কথা বলে দিয়েছে যে টি মানে টাইম যা সুদের হার তাই, অর্থাৎ এই অঙ্কে আর মানেই টি আর টি মানেই আর, বোঝা গেল? বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সংখ্যা সমান, বছরের পরিমাণ যা সুদের পরিমাণ তাই। এই কথার অর্থ হচ্ছে টি মানে আর 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 মানে টি, টি এর জায়গায় আর বসাতে পারো, আর এর জায়গায় টি তুমি বসাতে পারো, বোঝা গেল? আচ্ছা, উত্তরে কি চেয়েছে? বার্ষিক সুদের হার, সুদের হার চেয়েছে। সুদের হার বের করার ফর্মুলা কি? বলে স্যার সুদের হার বের করার ফর্মুলা হচ্ছে স্যার 100i, তোমাদের সুবিধার জন্য আমি লিখছি পিটি, এটা তুমি লেখো যে স্যার সুদের হার মানে স্যার 100i/পিটি।
এবার স্যার দেখুন সুদের হার মানে 100i/pt, ঠিক আছে। এবার এবার একটা কাজ করো, দেখো তুমি r ইজ ইকাল টু 100 এর জায়গায় 100 থাকলো i, তোমার সুদ কত ভাই? সুদ হচ্ছে তোমার 81। আসল তোমার কত? আসল তোমার কত? 100। টি, টি এর জায়গায় টি না বসিয়ে আর বসাও। যখন অঙ্কে দেখছো টি মানেই আর, আর মানেই টি, তাহলে ক্যালকুলেশনের সময় হয় দুটো জায়গাতেই টি লেখো, অথবা দুটো জায়গাতেই তুমি আর লিখে অঙ্ক করো। হয় আর এ অঙ্ক করো, না হলে টিতে অঙ্ক করো। আর মানেই যেহেতু টি, সেটাকে ইউজ করো অঙ্কের মধ্যে। এই নয় যে আর মানে টি জেনে শুনেও এখানে আর এখানে টি তুমি লিখে রাখছো, তাহলে এটার মানে কি হলো? অঙ্কে যে দিয়েছে সেটাকে ইউজ করতে হবে। তো মনে রাখবে যে আমি যেহেতু টি মানেই আর, আর মানেই টি, এখানে আমি পুরোটা আর দিয়ে অঙ্ক করছি, এবং যেহেতু অঙ্কে আর চেয়েছে আমি আরে অঙ্কটা করবো, টিতে ফালতু যাবো না। টি দিয়েও করা যাবে, টি বের করে তারপরে আবার আরে যেতে হবে, ঠিক আছে। যেহেতু অঙ্কে আর বের করতে বলেছে, আমি অঙ্কটা পুরো আরে নিয়ে আসলাম, টিভি রাখলাম না। টি মানেই যেহেতু আর, টি এর জায়গায় আর বসালাম। আচ্ছা, এরপরে স্যার এটুকু তো বুঝলাম। এবার দেখুন স্যার, আর 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 কোনাকুনি গুণ করলে কি হয় ভাই? আর 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 গুণ করলে কি হয়ে যাবে? আর স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটা পুরো বসে যাবে। আমি লিখেই দিচ্ছি, দেখো আর 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 গুণ করলে আর স্কোয়ারের মান কত হয়ে যাবে? 100 ইন্টু 81/100 হয়ে যাবে। ইয়েস অর নো? বলবে ইয়েস স্যার, 100% ইয়েস। এই আর স্কোয়ারের মান কত হয়ে যাবে? জাস্ট এই আর আর এই আর গুণ করলে আর স্কোয়ার হলো 100 গুণ 81 যেমন ছিল থাকলো এই 100। 100 100 কেটে গেল, তাহলে আর স্কোয়ারের মান যদি 81 হয়, তাহলে আর এর মান কত হবে? বলবে স্যার 9 নং 81 যেহেতু, অর্থাৎ আর এর মান 9%। 9 নং 81, আর স্কোয়ারের মান 81, তাহলে আর এর মান কত? 9, 9 নং 81, ঠিক আছে। ওকে, তাহলে আর এর মান কত হচ্ছে? 9%। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার, ওয়াটার পানি জল। নেক্সট একই টাইপের কোশ্চেন, আমার আগে তাড়াতাড়ি করে দেখাও দেখি। আমার আগে তাড়াতাড়ি করে অ্যান্সার করো কমেন্ট সেকশনে, তাড়াতাড়ি পারবে করো। স্যার আপনার ম্যাথ শেখানোর প্রসেস রোহিত শর্মার 6 এর মতন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে একটা ফিডব্যাক দেওয়ার জন্য, থ্যাংক ইউ। চলো অ্যান্সার করো। বিমলা সরল সুদে 7,200 টাকা ঋণ নিয়েছিল, সুদের হার এবং বছর সংখ্যা একই। এই অঙ্কের ক্ষেত্রেও আর মানেই টি আর টি মানেই আর। কৌশিক বলছে স্যার ব্ল্যাক স্ক্রিন শো করছে সাডেনলি, একটু খেয়াল কর। বাকিদেরও কি সমস্যা হচ্ছে? হতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, হতে পারে। এয়ারটেল নেট ঠিক হয়ে গেছে? না না, এয়ারটেল নেট যে মাঝখানে গন্ডগোল করেছিল ঠিক হয়েছে কি? আবার জানাও। সৌগত স্যার অ্যামাজন থেকে আজকে ডেলিভারি দিল। চলো বইটাকে ইউজ করো ভালোভাবে আর চাকরি পেয়ে দেখাও, ঠিক আছে। বাকিরা বলছো ঠিক আছে। চলো অঙ্ক ফিরে আসি আমরা। 34 নাম্বার কোশ্চেন, বিমলা সরল সুদে 7,200 টাকা ঋণ নিয়েছিল, সুদের হার এবং বছরের সংখ্যা একই। ঋণের মেয়াদ শেষে যদি তাকে 5,832 টাকা সুদ দিতে হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। সব অঙ্কে দিয়ে দিয়েছে, খেলো আর আনসার দাও। আর মানেই হচ্ছে টি, ব্যাস। অঙ্কে আর বের করতে বলেছে, মানে 100i, সুদ কত টাকা দিয়েছো? 5,832 টাকা। 5,832 টাকা সুদ দিয়েছো। বাই পি তোমার কত? 7,200। টি মানেই আর, টাইমের জায়গায় আর বলে দিয়েছে, তাহলে আমরা যেহেতু আমি একটু আগে বলেছি হয় আরে করো নাহলে টিতে করো, হয় দু জায়গাতেই টি ইউজ করো নাহলে আর ইউজ করো, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখান থেকে আর যেহেতু যে চারই বের করো, তো এখানে একটা কাজ করো, আর স্কোয়ারের মান কি হয়ে যাচ্ছে তোমার? আর স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 100 ইন্টু, বা এখানে কাটাকুটি আগে চলো করে নিই, দুটো শূন্য এখানে কেটে উড়িয়ে দাও, ঠিক আছে। একটা কাজ করি আমরা, চলো 8 নং 72 কেটে নিই। 8 নং 72 8 দিয়ে কাটলে, এখানে 8 দিয়ে করলে 7 8 56, 23 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 23 72, 8 নং 72, সরি 8 নং 72, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 81। আর 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 গুণ করলে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ারের মান যদি 81 হয়, তাহলে আর এর মান কত হবে? 9। এই কোশ্চেনেরও সঠিক উত্তর হবে আমাদের 9%। ভেরি ভেরি গুড, আমার আগে তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, ভেরি গুড। তোমরা এই সাজেশন দিয়েছিলে যে স্যার অ্যামাজনে ফ্লিপকার্টে রাখার পাশাপাশি স্যার অ্যাপে ব্যবস্থা করুন, তাহলে কি হবে? হতে পারে আপনার খরচাটা একটু কমবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ওই চিন্তা ভাবনা থেকেই তোমাদের ওই কমেন্ট দেখে বা সাজেশন দেখে তোমাদের হোয়াটসঅ্যাপ অনেকে এসেছিল, আমি দেখলাম। তো আমরা দেখবে বই ওই অ্যাপের মধ্যেও বইটাকে অ্যাভেলেবেল করে দিয়েছি, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি কি, অ্যামাজন ফ্লিপকার্টে না খরচা অত্যাধিক বেশি হচ্ছে, অ্যামাজন ফ্লিপকার্টের প্ল্যাটফর্ম ফি নিয়ে নিচ্ছে, ডেলিভারি চার্জ সব কিছু বেশি, ঠিক আছে। তো ওইটাকে আমি চেষ্টা করছি কি, চেষ্টা কি অলরেডি হয়ে গেছে, এবার সেটাকে আরেকটু সুন্দরভাবে জিনিসটাকে আমি প্রসেস করার চেষ্টা করছি। তো কি হবে, আশা করছি এটা হয়ে যাবে। অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার না করে যদি তোমরা অ্যাপ থেকে বই অর্ডার করো, সেক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা হয়তো আমি এখনো করে উঠতে পারিনি, আশা করি করে ফেলবো। অ্যাপ থেকে বই অর্ডার করলে
কিছুটা আরও কম প্রাইস আমরা করতে পারবো, কারণ অ্যামাজন ফ্লিপকার্ট যে টাকাটা নিয়ে নিচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে, অন্য কোনো কোরিয়ারের মাধ্যমে আমরা যদি জিনিসটাকে পাঠাই, সেখানে আমাদের খরচাটা কমবে, আর যেই খরচা কমবে আমি তোমাদের সেটাকে ডিসকাউন্ট করিয়ে দেবো। তো সেটার উপরেই কাজ চলছে, ঠিক আছে। তো আশা করি পরবর্তী যে বইগুলো আসবে, ঠিক আছে, প্রথমে প্রয়োজনে হতে পারে অ্যামাজন ফ্লিপকার্টে না করে হয়তো ব্যাপারগুলো দেখছি, তোমাদের জন্য সব রকমভাবে চেষ্টা করছি, ঠিক আছে। এমনি অলরেডি মিনিমাম প্রাইসেই আছে, কম প্রাইসেই আছে, তারপরেও আরও চেষ্টা চলছে যে আরও যদি কোনো জায়গায় ফাঁক ফোকর পাওয়া যায় জিনিসটাকে আর একটু কমানোর জন্য, চেষ্টা আমার আছে, ঠিক আছে। স্যার আপনি দারুণ পড়ান, থ্যাংক ইউ, তোমরা দারুণ শেখো, তাই আমার দারুণ পড়াতেও ভালো লাগে। এসো এসএসসি জিডি 2024 নেক্সট কোশ্চেন। স্যার বইটা পেলাম আগের দিন, খুব ভালো। তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যামাজন থেকে কিনলে অ্যামাজনে, আর ফ্লিপকার্ট থেকে কিনলে ফ্লিপকার্টে 5 স্টার রেটিং দিয়ে বইটার একটা সুন্দর একটা রিভিউ দিয়ে দেবে, ভিডিওর মাধ্যমে হোক, কোনো কিছু লিখে হোক, অবশ্যই দিও, হ্যাঁ। আরেকটা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট, অনেকে না কি করো, দেখা যাচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টে দু জায়গায় অর্ডার করে দিয়েছে, তোমরা হয়তো বোঝো না, অ্যামাজন এবং ফ্লিপকার্ট দু জায়গাতে অর্ডার করে দিচ্ছে, অনেকে এরকম করে ভুল করে। এবার দেখা যাচ্ছে কি ফ্লিপকার্ট চলে এসছে, অ্যামাজনটা ক্যান্সেল করে দিচ্ছ, এর ফলে কি হয় বলো তো, যেটা ডেলিভারি চার্জ, ঠিক আছে, সেটা কিন্তু কেটেই নেয়, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলবো, কোনো সময় কোনো জিনিস নিলে না চেষ্টা করবে ক্যান্সেল না করার, সেটা শুধুমাত্র ইউ স্টাডি বইয়ের ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে ভেবে করবে। কেন বলো তো, তুমি ধরো একটা বই নিচ্ছ, তো আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো অ্যামাজনে তুমি একটা বই অর্ডার দিয়েছো, সেই বইটা অর্ডার দিয়ে ধরো তুমি যদি ক্যান্সেল করে দাও না ভাই, কি হয় জানো, মিনিমাম মিনিমাম 80 টাকা পুরো কিন্তু তোমার পকেট থেকে 1 টাকাও যাবে না। কিন্তু ধরো যে যার থেকে তুমি বইটা পারচেস করছো, ধরো ইউ স্টাডির থেকেই, ধরো কথা কথা উদাহরণ দিয়ে এই বইটা ধরো তুমি অর্ডার করেছো, ঠিক আছে, এবার তুমি কোনো কারণে হয়তো অ্যাভেলেবেল থাকলে না, বা কিছু সমস্যা তোমার হলো, তুমি ধরো বইটা ক্যান্সেল করে দিলে, অর্ডার ক্যান্সেল করে দিলে, এবার বইটা গিয়ে যদি ফেরত আসে, আমি তোমাকে বলি মিনিমাম মিনিমাম 80 টাকা, আর মানে এই বইয়ের ওজন যেহেতু 500 গ্রাম আমাদের ক্রস করে যাচ্ছে, প্রায় ওই 110 টাকা টাকা কি হয় পুরো, মানে তোমার পকেট থেকে 1 টাকাও যাবে না, কিন্তু ধরো আমাদের থেকে কিন্তু এই প্রায় 100 টাকা মতন কিন্তু লস হয়ে যায় বা কেটে যায়, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে জানো না, বুঝতে পারো না, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, তোমাদেরকে আমি ব্যাপারটা শেয়ার করি, মানে এগুলো আমিও তো প্রথমে আমি এক্সপিরিয়েন্স করছি বিষয়গুলো, মানে ধরো অ্যামাজন বা ফ্লিপকার্ট নিয়ে গেছে বইটা, ধরো নিয়ে গেছে এবং ফেরত আনছে, তো এই যে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে বা রিটার্ন হচ্ছে, যাই হোক না কেন, ওর যে খরচা, ওর যে টাকা, সেটা কিন্তু নেবেই, তাতে তুমি রিটার্ন দাও কি তুমি বই নাও, ঠিক আছে। রিটার্ন দিলে কি হয়, ওই টাকাটা পুরো মাইনাস হয়ে যায়, বুঝতে পারলে। তো তোমাদেরকে আমি বলবো, শুধুমাত্র ইউর সাইডের বইয়ের ক্ষেত্রে না, অন্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি মনে হয় হ্যাঁ আমি শিওর নেবো, তাহলেই অর্ডার করো, না হলে অর্ডার না করাই ভালো, ঠিক আছে। চলো, আর আমার এই এলাকাতে একটু প্রবলেমও হচ্ছে, একসঙ্গে অ্যামাজন ফ্লিপকার্ট একসঙ্গে অনেক বই অর্ডার হওয়ার ফলে দেখা যাচ্ছে আমার এদিকে প্রচুর অর্ডার হয়ে আছে, কিন্তু অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে লোকের অভাবে ওরা ডেলিভারি দিয়ে পারছে না বলে দেখা যাচ্ছে ইচ্ছা করে ওরা ছাড়ছে না, মানে যারা বই নিয়ে যায়, ধরো কথার কথা আমার 300টা বই অ্যামাজনে আজকে আমার ডেলিভারি ছিল, ঠিক আছে, 300টাই অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার কথা, কি করলো 100টা বা 150টা নিয়ে গেল, আর 150টা নিয়ে গেল না, বলছে পরের দিন নিয়ে যাবো, ঝুলিয়ে দিচ্ছে ইচ্ছা করে অনেক সময়, কারণ ওদের একটা ম্যান পাওয়ারের ব্যাপার আছে, ওরা ডেলিভারি দিয়ে পারছে না, এই সমস্ত ব্যাপার ট্যাপার আছে, একটা এলাকার ব্যাপার থাকে, এক্সট্রা ম্যান পাওয়ারের প্রয়োজন হচ্ছে হঠাৎ করে, ওদের কাছে সেটা নেই, এই সমস্ত প্রবলেমগুলো আসছে, তোমরা প্রত্যেকে একটু ধৈর্য ধরবে, ঠিক আছে। কেউ অর্ডার ক্যান্সেল করবে না, একটু সময় লাগলেও প্রত্যেকের কাছে পৌঁছে যাবে, এবং আমি চেষ্টা করছি যতটা স্মুথলি ব্যাপারটাকে আস্তে আস্তে আরো সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং আশা করি অবশ্যই সেটা হবে, সব কিছুর জন্য একটু সময় লাগে, এবং তোমরা সেটা আশা করি বোঝো, এবং তোমরা প্রত্যেকে সেই জিনিসটা বুঝবে এবং সময় দেবে। চলো এসো, চলো। কৌশিক কমেন্টের দিকে খেয়াল রাখবে, যেগুলো মনে হবে কোনো কিছু গন্ডগোল জানানো দরকার আমাকে জানাবে অবশ্যই, হয়তো আমি কিছু মিস করে যেতে পারি, ঠিক আছে। এই যে একজনের ডেলিভারি ডেট 9 সেপ্টেম্বর দিয়ে দিয়েছে, আমার এখান থেকে কিন্তু বই বেরিয়ে গেছে, এবার ভাবো তোমাকে 8-9 দিন পরে দিচ্ছে, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি কিন্তু ওরা ডেলিভারি দিয়ে পাচ্ছে না, কারণ একসঙ্গে হঠাৎ করে। চলো, আর পুজো আছে যেহেতু মাঝখানে, পুজো কিন্তু পুজো তো অনেক দেরি এখনো, তাও পুজোর সময় একটু চাপও বেশি থাকে, অ্যামাজন ফ্লিপকার্টে পৌঁছাতে দেরি হয়, এটাও একটা পয়েন্ট, ঠিকই বলেছো। পুজো থাকলে কি হয়, প্রচুর মানুষ তো শপিং করে না, তো সেই জায়গা থেকে ওদের চাপ খুব বেশি, যার কারণে হয়তো লেট করে ফেলছে, দুদিনের জিনিসকে 5 দিন লাগিয়ে দিচ্ছে, এমন কিছু হচ্ছে, তোমরা কেউ ক্যান্সেল করো না, ঠিক পৌঁছে যাবে, হ্যাঁ। তো তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো 8.88%, এটা আমার আশা করি করানোর দরকার নেই, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। একটি অর্থের উপর অর্জিত সরল সুদ হলো ওই অর্থের 64/81 অংশ, তাহলে 64/81, ঠিক আছে, সরল সুদ হলো ওই অর্থের, মানে এটা প্রিন্সিপাল, এটা আমার সুদ, একটু শর্টকাট শেখালাম কিভাবে দেখবে, অর্থের
বাদ বাকি সব কিছু তোমাকে দিয়ে দিয়েছে মাল মেটেরিয়াল, আশা করি প্রত্যেকে পেরেছো এবং পারা উচিত, এটা আমি করাচ্ছি না, ঠিক আছে? প্রত্যেকে পেরে গেছো 8.88%। 34 নাম্বার কোশ্চেন যেভাবে হয়েছে 35 নাম্বার কোশ্চেন ডিটো সেম, নিজেকেই পারতে হবে। নেক্সট কোশ্চেন আমি এগিয়ে যাচ্ছি, চলো 36 নাম্বার কোশ্চেন করে দেখাও বাবা, জলদি করকে দিখাও, থোড়া জলদি জলদি করো। কি বলছে, যদি একটি ব্যাংক অ্যাকাউন্টে 80 টাকার পরিমাণ 2 বছরে 96 টাকা হয়ে যায়, একটা ব্যাংকে তুমি 80 টাকা রেখেছিলে, 2 বছরে 96 টাকা হয়ে গেছে, যা বার্ষিক সরল সুদ দেয়, তাহলে 5 বছর পর ওই একই অ্যাকাউন্টে 62,000 টাকার পরিমাণ কত হয়ে যাবে? বলছে ওরা একটা ধরো ইউকো ব্যাংক বা ধরো কথার কথা এসবিআই ব্যাংক তোমার আছে, এসবিআই ব্যাংকে তুমি 80 টাকা রেখেছো, 2 বছরে টাকাটা 96 টাকা হয়ে গেছে, মানে 2 বছরে তোমাকে 16 টাকা সুদ দিয়েছে। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, ওই ব্যাংকেই তুমি হঠাৎ করে তোমার একটা টাকা ঢুকেছে, তুমি 62,000 টাকা রেখেছো, তাহলে 2 বছর পর ওই টাকাটা ক টাকা হবে? 80 টাকা যদি 96 টাকায় পরিণত হয়, তাহলে 62,000 টাকা কত টাকায় পরিণত হবে? সজীব লিখেছে স্যার আমার ডেলিভারি ডেট পার হয়ে গেছে 4 দিন আগে, মানে পেয়েছো বই নাকি এখনো দেয়নি, ইচ্ছা করে ডিলে করছে? 93,000 প্রত্যেকে आंसर দিচ্ছ নাকি? অপশন ডি, सभी लोग ऑप्शन डी आंसर दे रहे हैं, क्या सही और गलत? কেউ আবার বলছো অপশন এ, কার কথা শুনি, চলো করে দেখি। দেখো ভাই, প্রথম কথা যেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, অঙ্কটা হুড়োতাড়া করে হয়তো অনেকে ভুল করে ফেললেও ফেলতে পারো, দারুণ সুন্দর কোশ্চেন, সহজ কোশ্চেন, কিন্তু মজা আছে একটা। তোমার 2 বছরের সুদ হচ্ছে 96 টাকা, তোমার 2 বছরের সুদ 96, সরি 2 বছরের সুদ হচ্ছে 16 টাকা, কারণ 80 টাকাটা 2 বছর পরে গিয়ে 96 টাকা হয়ে গেছে। তাহলে তোমার 1 বছরের সুদ কত ভাই? 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। তাহলে সুদের হার তো আগে বের করে নাও, সুদের হার কত? 1 বছরের সুদ 8 টাকা, ক টাকার উপর? 80 টাকার উপর ইন্টু 100, অর্থাৎ সুদের হার হচ্ছে তোমার 10%। সুদের হার কত আছে? সুদের হার হবে তোমার 10%, বুঝলে? 2 বছরের সুদ 16 টাকা, 1 বছরের সুদ 8 টাকা। এবার সুদের হার বের করার টেকনিক কি? ক টাকা সুদ বাই কত টাকার উপর? 80 টাকার উপর সুদ হয়েছে প্রথম বছরে 8 টাকা, তাহলে 8 টাকা সুদ বাই 80 টাকার উপর সুদ হয়েছে ইন্টু 100, মানে 10% সুদ। এবার অঙ্কে বলছে যে তুমি ওই ব্যাংকে 62,000 টাকা রেখে দিয়েছো, সুদের হার বের করে নিয়েছো না বুদ্ধি করে, 62,000 টাকা রেখেছো, 5 বছর রেখেছো, তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 10, সুদের হার 10%, 5 বছরে 50% সুদ হবে। কিন্তু আমি 50% অঙ্কে নেবো না, আমাকে বলেছে ওটা সুদ আসলে ক টাকা হবে, পরিমাণ কত হয়ে যাবে, টাকাটা বেড়ে কত হয়ে যাবে, মানে 150% এর মান বের করো। সুদ আসল চেয়েছে না, সুদ চাইলে 50% এর মান বের করতাম, কিন্তু টাকাটা এই 62,000 টাকাটা কত টাকায় পরিণত হবে? সবগুলো 62-এর বেশি, মানে সুদ আসল চেয়েছে, 150% এর মান বের করো। কাটাকুটি করলে দুটো শূন্য আমাদের কেটে যাবে, পার্সেন্টেজ কাটলে 0 0 15 দুগুণে 30, শূন্য হাতে রইল 3, 6 15 90 আর 3 93, 93,000 টাকা হবে সঠিক উত্তর। অপশন ডি, ভেরি ভেরি গুড, অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি, ভেরি গুড। চলো নেক্সট, সিপিও। একজন ব্যক্তি একই সময়ের জন্য বার্ষিক 6% হারে 1760 টাকা এবং বার্ষিক 9% হারে 2240 টাকা ঋণ নিয়েছিলেন, তাকে মোট 1536 টাকা সুদ দিতে হয়েছিল, সময় নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন আমরা আগের ক্লাসে একটা করেছিলাম, সেখানে প্রিন্সিপাল নির্ণয় করতে দিয়েছিল, এই কোশ্চেনের সময় নির্ণয় করতে দিয়েছে। অনেক সময় একই কোশ্চেন দিয়ে তোমাকে সুদের হারও নির্ণয় করতে দেয়, সব বলে দেবে, ক্যালকুলেশন করতে হবে। পি চাইলে বি বের করবে কমন নিয়ে, আর চাইলে আর বের করবে, টি চাইলে টি বের করবে। আগের ক্লাসে পি বের করা শিখিয়েছি, আজকের ক্লাসে চলো আর বের করা শেখাচ্ছি, বা টিও বের করতে দেয়, আরও বের করতে দেয়, ঠিক আছে? চলো করে ফেলো, করেছো আগের ক্লাসে, মনে পড়ে যাবে। দেখো, একজন ব্যক্তি একই সময়ের জন্য বার্ষিক 6% হারে 1760 টাকা, তাহলে 1760 টাকার ওপর 6% হারে, টাইম ধরলাম আমরা টি, টি ফর টাইম, সময়টা ধরো টি, তাহলে আর কত? 9%, পি আর টি বাই 100 প্লাস আর একটা টাকা কত তোমার? 2240 টাকা, পি এখানে আর কত? 9% হারে, টি এর জায়গায় টি থাকবে, আমি একটু ছোট করে লিখি নাহলে হবে না, 1760 পি, আর হচ্ছে প্রথমে হচ্ছে তোমার কত? আর হচ্ছে তোমার 6%, পি আর টি বাই 100 প্লাস, পরের প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 1536, আর হচ্ছে তোমার 9% ইন্টু টি বাই 100, টোটাল সুদ, এই দুটো মিলে টোটাল সুদ তাকে কত দিতে হয়েছে? 1536 টাকা সুদ দিতে হয়েছে। এটার মানে তাহলে 1536, ক্যালকুলেশন করতে হবে, টি এর মান বের করতে হবে, তাহলেই অ্যান্সার, ঠিক আছে? টি এর মান বের করলেই অ্যান্সার। চলো করে দেখাও দেখি ভাই, এই টাইপের কোশ্চেন আগের ক্লাসে করেছো,
অনেক সময় বলবে যে দুটো আসল সেম, আর আর টি দিয়ে দেবে আলাদা আলাদা। অনেক সময় বলবে সময় সেম, মানে দু জায়গায় টি সমান হবে। অনেক সময় বলবে দু জায়গায় আর সেম, তখন অন্যান্য ভ্যালুগুলো আর 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 নেবে। এইভাবে প্রথম একটা কাজ করো, শূন্যর সঙ্গে শূন্য এখানে কেটে দাও, এই শূন্যর সঙ্গে এই শূন্য। আচ্ছা 1536-এ একটা শূন্য রয়েছে তাই না? তাই বলি কমেন্ট একজন লিখেছো যে স্যার শূন্য দিন একটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে 1536 মানে 15,360। 1536, আচ্ছা তো 1536 তো আছে, ঠিকই তো আছে। ও এখানে 1536 কেন নিয়েছি তাই বলি, কেমন কেমন লাগছে। এখানে তো আমার 2240 টাকা, 1760, এটা হবে 2240। থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো চলো চলো, এটা 2240 হবে, ঠিক ঠিক ঠিক। তাহলে চলো ক্যালকুলেশন শুরু করে দেই আমরা। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দেই, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিই। হ্যাঁ, তাহলে চলো এক কাজ করি, t/10 কমন নিয়ে বের করে নিই। তাহলে এবার দেখো 6 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6, হাতে রইল 3, 6 7 42, আর 3 45-এর 5, হাতে রইল 4, 6 1 6 আর 4 10। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার ঠিক আছে। এত টি, ঠিক আছে, টি তো নিয়ে যাবো, টি কেন লিখছি, প্লাস এখানে যদি গুণ করি 4 নং 36-এর 6, হাতে রইল 3, 9 দুগুণে 18, আর 3 21-এর 1, হাতে রইল 2, 9 দুগুণে 18, আর 2 20। ঠিক আছে? এত সমান সমান 1536। তাহলে টি ইন্টু যোগ করলে কত হচ্ছে, 6 আর 6 12, 2, হাতে রইল 1, 1 1 2, 5 আর 2 7, 0 3 সমান সমান এই 10টা কোনাকুনি গুণ করে 1536-এর সঙ্গে 0 গুণ করে দাও। ঠিক আছে? হ্যাঁ, টি ইন্টু, এখানে চলো টি ইন্টু লিখে দিলাম আমি সুবিধার জন্য, না টি ইন্টু এত এসছে আমাদের, এর মানে এত। এবার কাটাকুটি করার চেষ্টা করো, অপশানে 3 5 4 2 আছে, 5 দুগুণে 10, 5 7 35, 36-এর 6, হাতে রইল 3। হ্যাঁ একদম পুরো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে। টি এর মান 5 বছর। অপশন সি হবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি গুড, একদম প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, ভেরি গুড। নেক্সট চলো এটা করো। ডব্লিউবি মেন্সে আসা কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন। 6% হারে 900 টাকা কত বছরের সুদ? 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। এর থেকে সহজ কোশ্চেন হয় না। 6% হারে 900 টাকার কত বছরের সুদ? আমরা ধরলাম টি বছরের সুদ। ঠিক আছে, আমরা ধরলাম 900 টাকার, ঠিক আছে, 6% হারে টি বছরের সুদ, মানে PRT/100 সমান সমান 540 টাকার 8 বছর, সরি 600 6% হারে 900 টাকার কত বছরের সুদ? 5% হারে 540 টাকার 8 বছরের সুদ। 540 টাকার 5% হারে 8 বছরের সুদের সমান, না PRT/100 সমান বলেছে তাই সমান চিহ্ন দিয়েছি। হ্যাঁ, 900 টাকার 6 বছরের সুদ কত সময়, সময়টা জানি না, বলছে সমান হয়ে যাবে দুটো সুদ, টাইম কত হওয়া দরকার। তো এরও সুদ সমান, এই সুদটা সব ডাটা দিয়ে দিয়েছে, PRT/100 দিয়ে দিয়েছে, এখানে PRT দেয়নি, তো বলছে টি কত নিলে এই দুটো সমান হওয়া সম্ভব। তো টি এর মান বের করো, অঙ্ক শেষ, তোমরাই ক্যালকুলেশন করো, আমি আর কি করবো, 100 তো এমনি ভ্যালু নেই, বাদ দাও। ঠিক আছে, এখানে কেটে যাবে। হ্যাঁ, এবার যদি আমরা কাটাকুটি করি, এখানে শূন্যর সঙ্গে এই শূন্য তুমি কেটে দাও। ঠিক আছে, আচ্ছা 6 নং তুমি 54 কেটে দাও, এখানে 9 10-এ তুমি 90 কেটে দাও। ঠিক আছে, 5 8 40, মানে টি এর মান আসছে 4। এই যে 10 আর এই 5 8 40, ঠিক আছে, 10-এর সঙ্গে এই 40 কাটলে 4, টি এর মান ভাই 4 বছর। বাচ্চা কোশ্চেন, মেন্সে আসা কোশ্চেন আবার। হ্যাঁ চলো নেক্সট, সিজিএসএল এ আসা কোশ্চেন, এটা তোমরা করো, আমি ওয়েট করছি তাড়াতাড়ি। খুব সোজা কোশ্চেন। এক ব্যক্তি সরস্বতী কিছু টাকা ধার করেছিল, 3 বছর পর সে 4/3 টাকা ঋণদাতাকে ফেরত দিয়েছিল। সুদের হার কত? এই কোশ্চেনে 4/3 মানে কে বলতে পারে কোনটা কি, 3 কি আর 4 কি, ভালো করে বুঝতে হবে। এক ব্যক্তি অনেক, এই অঙ্কে কিন্তু আর প্রিন্সিপাল আর সুদ হচ্ছে না, আগের অঙ্কগুলো নিচেরটা সুদ উপরেরটা প্রিন্সিপাল, বা নিচেরটা প্রিন্সিপাল উপরেরটা সুদ এমন হয়ে যাচ্ছিল। এই অঙ্কে কিন্তু সেটা না, সব অঙ্কে একই জিনিস হবে না, তোমাকে পড়তে হবে। অঙ্ক যে ভালো করে পড়বে না সে ভুলভাল করে ফেলবে। হ্যাঁ, এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ধার করেছিল, 3 বছর পর সে 4/3 টাকা ঋণদাতাকে ফেরত দিয়েছিল। ঠিক আছে, 4/3 টাকা মানে হচ্ছে আসলের 4/3 টাকা সেই ঋণদাতাকে ফেরত দিয়েছিল। ঠিক আছে, দেখো এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ধার করেছিল, মানে কোনো একটা টাকা ধার করেছিল। এবার 3 বছর পর সে 4/3 টাকা, এর মানে কি বলতে চাইছে, আসলের 4/3 টাকা সে ঋণদাতাকে শোধ দিয়েছে। তোমাকে যদি আমি এইভাবে বুঝাই যে আসলের 4/3 টাকা সে কি করেছে, ঋণদাতাকে দিয়েছে, মানে অ্যামাউন্ট দিয়েছে সে। ঠিক আছে, অ্যামাউন্টটা দিয়েছে। এই অ্যামাউন্ট মানে কি, ঋণদাতাকে দিয়েছে মানে কি, অ্যামাউন্ট আসলের 4/3। প্রথমে টাকা ধার করেছে, তুমি ক টাকা ধার করেছে জানি না, বলছে দেখো কিছু টাকা ধার করেছিল, 3 বছর পর সে 4/3, কিসের, সবসময় বলে দেবে না কিসের। আচ্ছা, আসলের 4/3 টাকা সে অ্যামাউন্ট মানে শোধ করেছে। তাহলে এখানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল হয়ে যাবে 4/3, মানে প্রিন্সিপালটা 3,
অ্যামাউন্টটা 4, প্রিন্সিপালটা 3, অ্যামাউন্টটা 4, বোঝা গেল? এইভাবে তুমি ভাবতে পারো, বা দেখা মাত্র তুমি বুঝতে পারো এইভাবে আসলের, তার মানে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে? কারণ এই যে 4/3 অংশ ঋণদাতাকে পরিশোধ করেছে, কিসের? আসলের। কার? আসলের। তার মানে এটা আসল আর শোধ করেছে, মানে 3 টাকা ধার নিয়েছিল, 4 টাকা শোধ করেছে। তাহলে এখান থেকে আমাদের সুদ ক টাকা বেরোবে ভাই? সুদ বলবে স্যার 1 টাকা। কারণ প্রিন্সিপাল যদি 3 হয়, 4 টাকা যদি অ্যামাউন্ট হয়, তাহলে 3 টাকা ধার নিয়ে 4 টাকা শোধ দিয়েছে, মানে 1 টাকা সুদ। এবার অঙ্কে সুদের হার চেয়েছে। মেন খেলা এইটাই, বোঝা যে অ্যামাউন্ট কি, প্রিন্সিপাল কি, সুদ কি। এবার সুদের হার কি? সুদের হার বের করার ফর্মুলাই হচ্ছে 100 ইন্টু সুদ। সুদ হচ্ছে ভাই আমার 1, বাই নিচে হচ্ছে P3, আর আমাদের হচ্ছে টাইম। টাইম কত কোশ্চেনে বলে দিয়েছে একদম সুন্দরভাবে, 3 বছর, ব্যাস। এই যে তাহলে 100/3 মানেই হচ্ছে, আমরা প্রত্যেকে জানি 11/1/9%, অপশন ডি। ঠিক আছে? 100/3 মানেই 11/1/9 আসবে, আমরা জানি প্রত্যেকে। চলো, খেল খতম, অঙ্ক হজম। এটা করে দাও এবার ফটাফট। এমটিএস আসার একদম বাচ্চা কোশ্চেন, আমি করবো না, এটা তোমরা করবে। চলো তাড়াতাড়ি, আমার আগে চলো। খুব ভালো পারছো আজকে, সবার মোটামুটি বেশ ভালো ভিত তৈরি হয়ে গেছে। এরপরে আমি আরো অন্যান্য লেভেলে এগোতে পারবো, অন্যান্য টাইপের দিকে আস্তে আস্তে নেক্সট ক্লাস থেকে এগোবো। কারণ আজকের ক্লাস আমি ফিল করছি, হ্যাঁ ভালো লেভেলে তোমাদের কিন্তু এবার বেস তৈরি হয়ে গেছে, ভিত তৈরি হয়ে গেছে, তোমরা ভালো খেলা শিখে গেছো এবং খেলছো। একশো বাই নয় হবে তো স্যার, মানে বুঝলাম না ভাই। ও সরি সরি, তাই তো 100/9, 9, ঠিক ঠিক ঠিক। চলো, মানে মুখে ভেবেছি একটা, লিখে ফেলেছি আর একটা, কিছু না। চলো চলো, এটা করো। এটা খুব সোজা কোশ্চেন, প্রত্যেকের পারা উচিত এবং কয়েক সেকেন্ডে হওয়া উচিত এটা। অপশন ডি বলছো নাকি? ডি, আচ্ছা ওকে, চলো দেখছি। R% হারে m বছরের জন্য x টাকা সরল সুদ। ঠিক আছে? x টাকার সরল সুদ R% হারে m বছরের। ঠিক আছে? এত পার্সেন্ট সরল সুদ, এত পার্সেন্ট সরল সুদ, সরল সুদ s% হারে n বছরের জন্য y টাকা সরল সুদের সমান। s% হারে n বছরের জন্য y টাকা, y টাকা সরল সুদ s% হারে n, তাই তো? হ্যাঁ, n বছরের। ঠিক আছে? এটাও পিআরটি পার্সেন্ট, এটা পিআরটি পার্সেন্ট। পার্সেন্ট লিখেছি তাই আর নিচে 100 লিখলাম না, বোঝাতে পারছি? পার্সেন্ট তুলে তোলা মানে তো নিচে 100। তো এবার তোমাকে উত্তরে কি যাচ্ছে, এক্স বাই ওয়াই নির্ণয় করো, কোনো ব্যাপার? লিখে দাও এক্স বাই ওয়াই। এই যে এক্স, এই যে ওয়াই, তাহলে এইদিকে বেঁচে আছে s% ইন্টু এন, আর এদিকে বেঁচে আছে R% ইন্টু এম ফর ম্যাঙ্গো। হ্যাঁ, পার্সেন্টেজ পার্সেন্টেজ ভোগাম্মা, SN বাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে, SN বাই আর এম। ঠিক আছে, SN/RM, SN/RM বাই এম, আর একই ব্যাপার। SN মানে যে NS মানে তাই। চলো, অপশন ডি রাইট অ্যান্সার। বাচ্চা কোশ্চেন কিছু ছিল না। নেক্সট, এ করকে দিখাও যারা, এ করকে দিখাও। बच्चा वाला क्वेश्चन आ गया, ये करके दिखाओ जरा। করো দেখি এটা। খুব সোজা কোশ্চেন কিন্তু এটা। 1000 অ্যান্সার আসছে প্রত্যেকের, ঝড়ের বেগে সি আসছে। মহৎ, খুব গ্রুপ ডিতে আসা কোশ্চেন। এটি নির্দিষ্ট অর্থের উপর বার্ষিক 12% হারে 5/2 বছরের সরল সুদ, একই অর্থের উপর বার্ষিক 10% হারে 7/2 বছরের সরল সুদের থেকে 50 টাকা কম। তাহলে সুদের পার্থক্য কত আছে? 12% হারে 5/2, 12% হারে 5/2, তাহলে 6 দুগুণে 12 মানে কত আছে? 30%। একটা সুদ আসছে 30% সুদ আসছে, আর একটা আছে হচ্ছে 10% হারে 7/2 বছর। তাহলে 5 দুগুণে 10 মানে হচ্ছে 35% সুদ আসছে। হয়ে গেল। তো বলছে একটা সুদ আরেকটা সুদের থেকে 50 টাকা কম। পার্সেন্টেজের পার্থক্য কত? 5%। আর ওরা বলছে 50 টাকা কম, তাহলে 50 টাকা হচ্ছে এই 5%-এর মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে চাইছে অর্থ নির্ণয় করে, মানে প্রিন্সিপাল চাইছে, মানে 100%-এর মান বেরোবে। গল্প শেষ। 5 10 50 মানে 1000 উত্তর। প্রথম ক্লাসের কনসেপ্ট কিছুই নেই। আর আরডিপি গ্রুপ ডি। আমাকে ঝাঁটাঝাট কমেন্ট বক্সে উত্তর দাও, তারপরে ছুটি দেবো। এই কোশ্চেনে যদি প্রিন্সিপাল না চেয়ে, এই কোশ্চেনে যদি প্রিন্সিপাল না চেয়ে আমাকে বলতো, ঠিক আছে দাঁড়াও,
ওকে 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 ওকে, না ঠিক আছে, এখানে প্রিন্সিপালই ঠিক আছে। ওকে, দরকার নেই ঝামেলা বেশি। ওকে চলো ঠিক আছে, হাজার হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন সি। এই কোশ্চেনে বেশি আর ঝামেলা বাকি লাগবে। ওকে চলো নেক্সট। আচ্ছা নেক্সট আর কিছু নেই, আজকে ক্লাসে এই কটাই কোশ্চেন ছিল। আশা করি আজকে ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে তুমি বুঝতে পেরেছো এবং আমিও তোমাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, শুধু বুঝলে হবে না, ক্লাস লাইভে থাকলে হবে না, রেকর্ডেড রিভিশন খুব মাস্ট করতেই হবে, না হলে বেকার ক্লাস করা, আমি বলে দিচ্ছি। ক্লাসে অনেক সময় এমন হয়, ক্লাসে মজা লাগছে, ক্লাসে যে জিনিস পারবে সেই জিনিস পরীক্ষার হলে কি অনেকে পারে না। তো লাভ কি ক্লাসে পেরে, যদি সেটা আমি রিভিশন না করি? সবথেকে বড় কথা, পড়ছি কেন, শিখছি কেন? যাতে আলটিমেটলি আমাদের লক্ষ্য যাতে পরীক্ষায় যখন যেদিন সত্যিকারের আমার সঠিক উত্তর রয়েছে সেদিনকে যাতে আমি পারি। তো অনেক সময় কি হয়, এখন ক্লাসে কন্টিনিউ রয়েছি, এখানে একটা ফ্লোতে রয়েছি, একই টাইপের জিনিস পরপর করছি, তো এখানে তো হয়ে যাচ্ছে, মজাতে আছি, কিন্তু হঠাৎ করে রিভিশন না করার ফলে অনেক ছাত্রছাত্রী এমন হয় জানা জিনিস ভুল করে আসে, তখন আর মাথা কাজ করে না। এই জন্য রিভিশনটা কিন্তু খুব জরুরি। যে অধ্যায়গুলো হয়ে গেছে সেগুলোকে বারবার রিভিশন করো, সপ্তাহে নির্দিষ্ট কিছু দিন রাখো, সেই দিনগুলো শুধু রিভিশন করো, শুধু ম্যাথ নয়, প্রত্যেকটা সাবজেক্ট। নাহলে একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে। ব্রেনে যদি পার্মানেন্ট জিনিসটাকে সেট করতে হয়, তাহলে বেশ কয়েকবার রিপিটেড রিভিশন তোমাকে করতে হবে, ব্রেনকে বারবার জিনিসটাকে দিতে হবে, তারপরে গিয়ে পার্মানেন্টলি জিনিসটা ব্রেনে ফিট হবে, তার আগে হবে না। তারপরে যদি ফেলে রাখো তাও ভুলে, যতদিন না তুমি চাকরি পাচ্ছ ভাববে, ততদিন তোমাকে রিভিশন কিন্তু চালিয়ে যেতে হবে, শিখতে হবে, রিভিশন করতে হবে। একটা টাইমে শেখা হয়ে যাবে, শুধু রিভিশন চলতে থাকবে, আর তখনই হবে মেন খেলা। খুব হাই লেভেলের রিভিশন হবে এবং তোমার সিলেকশন 100% চলে আসবে, কারণ রিভিশনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইভেন আমি এটা বলছি তোমাদেরকে যে শেখা যতটা গুরুত্বপূর্ণ, শেখার পরে ধাপ হচ্ছে রিভিশন। শেখা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ রিভিশন, বা বলতে পারো একটু রিভিশনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। শিখে কোনো লাভ নেই যদি তুমি রিভিশন না করো। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে রিভিশন আমাকে করতে হবে। মাথায় রাখতে হবে, চাকরি পেতে গেলে শুধুমাত্র অঙ্কে ভালো হলে হবে না, অঙ্ক পারলে হবে না, আমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো স্কোর করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা